দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্টে আমাকে আপডেট করেছে। যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে, তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না। যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে, পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোন এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে, বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা খারাপের সময় সেনাপ্রধান কেন আফ্রিকা সফর করলেন এবং সেনাপ্রধান ডক্টর ইউনূসের বক্তব্য নিয়ে যে কথা বলেছেন, ডক্টর ইউনূসকে বা তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেনাপ্রধানের বক্তব্যের মাধ্যমে কি প্রমাণিত করেছেন, দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জ্যাকব মিল্টন। আলোচনা আসলে বুঝতে পারবেন বিএনপি জামাত তাদের কাঁটা ছোড়াছড়ি এবং সেনাপ্রধানের ভারতের ইন্ধনে নির্বাচন চাওয়া সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সরকার এই সামাল দিতে পারবে কিনা, পাশাপাশি আর অনেক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে জ্যাকব মিল্টন। আমি আজকের ওটার জায়গায় পবিত্র মাহে রমজানের সম্মানে আমি ওখানে অন্য একটা কিছু অ্যাড করেছি এবং এক্ষেত্রে আপনাদের আমি মতামত জানতে চাইবো। আপনারা সবাই কমেন্ট বক্সে দেবেন। আমি আমার কোঅর্ডিনেটর প্রশান্ত গাঙ্গুলিকে আমি বলছি যে এই বিষয়গুলো নিয়ে এই কমেন্টগুলোর ভিতরে যে কমেন্টগুলো থাকে আমাকে যেন এই কমেন্টগুলো সরাসরি জানানো হয়, কারণ এই কমেন্টগুলো থেকে আমি আপনাদের একটা অ্যাডভাইস আমি নিতে চাচ্ছি এবং এই কমেন্টেটরদের মধ্যে থেকে আমি কয়েকজনের নাম মেনশন করে আমি আপনাদের কমেন্টটা এখানে স্ক্রিনে পড়ে শোনাবো। দর্শকবৃন্দ, এবার আসুন আমরা পরিস্থিতি নিয়ে কথা বলি। আমি প্রথমে একটা কথা বলতে চাই, জেনারেল ওয়াকার রাওয়া ক্লাবে যে মন্তব্য দিয়েছে, এই মন্তব্যের পরে আপনাদেরকে আমি যে কথাটা আমি বলতে চাচ্ছি, ইন্ডিয়ান মিডিয়ায় তাদেরকে এমন ভাবে পোট্রে করেছে যে বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমি বলি। হিন্দুস্তান টাইম তারা একটা কথা বলেছে, কি বলেছে জানেন? বাংলাদেশ আর্মি চিফস ওয়ার্নিং এক্সপোজেস মোহাম্মদ ইউনুস অ্যাজ র্যাডিক্যাল ইসলামিস্ট র্যান অ্যামক। পয়েন্ট ব্ল্যাঙ্ক। অ্যামক শব্দটা হচ্ছে আনকন্ট্রোলেবলি, অর্থাৎ মানে উইদাউট কন্ট্রোল, কেউ নিয়ন্ত্রণ করছে না। বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের লাইক ওয়ার্নিং এক্সপোজেস মোহাম্মদ ইউনূস, মানে ইউনূস সাহেবকে এক্সপোজ করছে যে উনি রেডিক্যালদের দ্বারা নিয়ন্ত্রিত এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এবং এক্ষেত্রে বলতে গিয়ে তাদের কথাটা কি ছিল? While General Walker wants the army to go back to the barrack as he has had enough in the past 6 to 7 months, the country has been put to sword by student. ছাত্ররা নাকি দেশটাকে তরবারির মুখে ফেলে দিয়েছে। এখন তাদের কথাটা শুরু হয়েছে কোথা থেকে? বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান on February 25th revealed the political rot and anarchy within a neighboring country when he warned the vociferous Islamist forces to stand down or else. আমি জেনারেল ওয়াকারের কথার মধ্যে আমি একবারও শুনি নাই জেনারেল ওয়াকার ইসলামিস্টদের বলছে যে টার্ন ডাউন, ইসলামিস্টদের জঙ্গি তৎপরতা বন্ধ করো। আমি এমন কোন কথা ওয়াকারের মুখ থেকে আমি শুনি নাই, কারণ ওয়াকারের বক্তব্যটাকে আমি বিভিন্ন ভাবে আমি শুনেছি, প্রতিটা লাইন শুনেছি। সেখানে জঙ্গিদের কথা বলে নাই, ইসলামিস্টদের কথা বলে নাই, বলে নাই যে জঙ্গিদের সোর্ট দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস এটা পরিচালনা করছে, একবার আমি শুনি নাই। কিন্তু হিন্দুস্তান টাইম তারা বলছে সে নাকি ইসলামিস্টদের কথা বলছে, যে ডক্টর সে যেভাবে মন্তব্য দিয়েছে তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্সপোজ করছে যে তারা ইসলামী জঙ্গিদের দ্বারা ইউনূস পরিচালিত হচ্ছে এবং এই বিষয়ে তারা একটা হেডলাইন করেছে। এখন আমার একটা কথা প্রবলেম, সে প্রবলেমটা হচ্ছে এই, ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা আইএসপিআর
হিন্দুস্তান টাইমসের যে আর্টিকেলটা লিখেছে এর একটা প্রতিবাদ করে নাই। শুধু এখন না, জেনারেল ওয়াকার, হিন্দুস্তান টাইমস, ডিপ্লোম্যাট, যখনই তারা বাংলাদেশ বিরোধী এই অপতৎপরতায় লিপ্ত থাকে, ভুয়া নিউজ দেয়, আইএসপিআর কখনোই এটাকে রিবাক করে না। দর্শক বন্ধু, আমি একটা কথা বলি, নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের উপর একটা মিথ্যা বা মিসগাইডেড একটা খবর প্রচার করতে পারে। এক্ষেত্রে বাংলাদেশের এম্বাসির একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে? তারা এম্বাসির প্রেস উইং এটার প্রতিবাদ করতে পারে। এখন ইন্ডিয়ান হিন্দুস্তান টাইম, আপনারা যদি জানেন, দিস ইজ ওয়ান অফ দ্য পাইওনিয়ার নিউজ পেপার অফ ইন্ডিয়া। তারা ওয়াকারকে যেভাবে পোর্ট্রে করছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় আরো কয়েকটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই। General Walker's statement on an army memorial event in Dhaka was blunt admission of the state lawlessness and anarchy in Bangladesh, with the nominated interim government under Mohammed Yunus reduced to a mere bystander in the street fight between radical youth forces of BNP and Jamaat Islami. Dr. Walker, I'm sorry, General Walker রাওয়া ক্লাবে এই মন্তব্য করার সময় সে কি ভারতীয় মিডিয়াকে বলেছিল তোমরা রেডি থাকো, বাংলাদেশে গু মাইখা দেওয়ার জন্য যা যা করার আমি রাওয়া ক্লাবে দিয়ে দিতেছি? পরিস্থিতিটা কি এমন? দর্শকবৃন্দ, জেনারেল ওয়াকার কি জানতেন না যে রাওয়া ক্লাবে তিনি যে মন্তব্য দিয়েছেন এই মন্তব্যগুলোকে টুইস্ট করা হবে এবং ইন্ডিয়ায় মিডিয়া এটাকে প্রচার করা হবে ইন এ ডিফারেন্ট ওয়ে? দর্শক বন্ধু, আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমি যখন জেনারেল ওয়াকার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি, তখন একটা কাজ ঘটতো। ভারতীয়রা বেঙ্গালোর থেকে, ক্যালকাটা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করতো এবং প্রত্যেকটা আইপি অ্যাড্রেস যখন আমি লোকেট করতে যেতাম তাদেরকে খুঁজে বের করতাম। এরা কেউ ওই ভারতের সেভেন সিস্টারের মধ্যে আছে, বেঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, ক্যালকাটায় আছে, বিভিন্ন জায়গা থেকে আমাকে গালিগালাজ করা হতো। তখন আমি কি করলাম, আমার এই টকশোর মধ্যে আমি তাদেরকে বলা শুরু করলাম যে এরা তো ক্যালকাটা থেকে আমাকে গালি দেয়, এরা বেঙ্গালোর থেকে গালি দেয়, এরা শিলিগুড়ি থেকে আমাকে গালি দেয়, এরা নৈনিতাল থেকে, আমার বিভিন্ন জায়গা থেকে। দর্শক বৃন্দ, একটা উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে জানেন? ওই গালিগুলো আর দেয় না। অর্থাৎ জেনারেল ওয়াকার বুঝে গেছে তার ভারতীয় কানেকশনকে আমি এক্সপোজ করতেছি, তাদের আইপি অ্যাড্রেস গুলোকে আমি এক্সপোজ করতেছি। জেনারেল ওয়াকার ওখান থেকে ট্যাকটিক্স থেকে আস্তে সরে গেছে। সরে গিয়ে জেনারেল ওয়াকার এখন কয়েকটা কাজ করাচ্ছে। জেনারেল ওয়াকার বাংলাদেশে এমন কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে দিচ্ছে যাতে ভারতীয় মিডিয়া তার এই কথাগুলোকে ডিফারেন্ট ওয়েতে পোর্ট্রে করে বাংলাদেশকে ব্যাডমাউথ করতে পারে। জেনারেল ওয়াকারের কথার ভিতরে, বক্তব্যের ভিতরে এখন জেনারেল ওয়াকার বলবে আমি তো ইসলামিস্টদের নিয়ে কোনো কথা বলি না, হুইচ ইজ ট্রু, সে ইসলামিস্টদের নিয়ে কথা বলে নাই, কিন্তু সে তার কথাবার্তা থেকে তারা এমন ভাবে পিক করেছে, কথাটা ছিল এই, তারা বলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অযোগ্য ব্যক্তি, একজন বিস্টেন্ডার, রাস্তায় দর্শকের ভূমিকা পালন করছে, যেখানে বিএনপি এবং জামাত নিজেদের ভিতরে মারামারি করছে, ইসলামিস্টরা অনিয়ন্ত্রিত ভাবে বাংলাদেশটাকে পরিচালিত করছে। দর্শকবৃন্দ, বাংলাদেশের যে কোনো প্রসঙ্গে আসতে গেলে জঙ্গি তৎপরতা, ইসলামিস্ট, বাংলাদেশি মুসলমানদের উপরে বদনাম, ভারতীয় মিডিয়ায় এটা নতুন কিছু না। ডক্টর যেদিন হাসিনা মাগি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়েছে সেদিন থেকে আজ অবধি ভারত এই কাজটাকে এফেক্টিভলি করে, যে তারা কন্টিনিউয়াসলি এভাবে করে যাচ্ছে। কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে এই, আমাদের বাংলাদেশের সেনা প্রধান কেন এমন একটা বক্তৃতা দিতে গেলেন যেটাকে রেফারেন্স দিয়ে এখন হিন্দুস্তান টাইমস তাকে হিরো বানায় দিতেছে, এমন ভাবে কথা বলতেছে ডক্টর ওয়াকার, হি বিকাম দ্য জেনারেল ওয়াকার, পারহ্যাপস হি ইজ দ্য সেভিয়ার অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার, আমি যতগুলো মন্তব্য করেছি এই কথাগুলো রিবাট সে করতে পারে না, এবং রিবাট করার মতো কোনো একটা জায়গা তার আছে আমি তা কখনো দেখি নাই। এখন জেনারেল ওয়াকার সম্পর্কে হিন্দুস্তান টাইমস আরো একটা কথা বলেছে, Bangladesh is going down the spiral with fighting political forces using political Islam, again political Islam, to encourage uncertainty
and unrest in the country through their violent action. Such is the prevailing situation that the riotous street mobs and political activists mixed with Islamists are attacking not only the army but have rendered the police largely ineffective in Bangladesh. তারা বলছে ইসলামিস্টরা আর্মিকে অ্যাটাক করছে, ইসলামিস্টরা পুলিশদের অ্যাটাক করছে, ল এনফোর্সমেন্টকে অ্যাটাক করছে। এই কথাগুলো ওয়াকারের ভাষণ থেকে তারা পিক করছে। কে করছে? হিন্দুস্তান টাইম। দর্শকবৃন্দ, আমি হিন্দুস্তান টাইমসের এই কলমটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। এই কলমটা আপনারা নিজে গিয়ে এই আর্টিকেলটা পড়ে দেখুন। যে আর্টিকেলটার ওয়াকারকে রীতিমতো গ্লোরিফাই করা হয়েছে, মনে হচ্ছে হি ইজ দ্য অনলি পারসন হু ক্যান ম্যানেজ বাংলাদেশ। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ওয়াকারের এই ভণ্ডামি, ওয়াকারের এই অপতৎপরতা কন্টিনিউয়াসলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, কারণ একটা মাত্র কারণে, কারণ বাংলাদেশে ছাত্র জনতা যে আন্দোলন করে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাচ্ছে এবং বাংলাদেশকে অন দ্য রাইট ট্র্যাকে দিতে চাচ্ছে, এটাকে একজন মানুষ শুধু ব্যাহত করতে পারে, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সেনানিবাসে বসে 626 জন লোককে দেশের বাইরে পাঠায় নাই। কি করেছে জানেন? ওখানে বেশ কিছু লোকজন এখনো আছে তার আতিথেয়তায়। আতিথেয়তায় থাকায় সে কি করতে পারছে আপনাদেরকে আমি বলি। বাংলাদেশকে একটা বা দুইটা জায়গা আছে যেখানে কমপ্লিট ইমিউনিটি রয়েছে। কমপ্লিট ইমিউনিটির জায়গাটি কি দর্শকবৃন্দ আপনারা জানেন কোথায়? বঙ্গভবন। বঙ্গভবনে ইমিউনিটি রয়েছে। বঙ্গভবনে কোনো সার্চ ওয়ারেন্ট হবে না। বঙ্গভবনে ওখানে গিয়ে কেউ সার্চ করে ওখান থেকে কাউকে বের করে আনবে না। বঙ্গভবনে বেডরুমের অভাব নাই, লুকিয়ে থাকারও অভাব নাই, মাজারেরও অভাব নাই, স্টাফ কোয়ার্টারেরও অভাব নাই। এখন দর্শকবৃন্দ, আমার বিশেষ সোর্স কয়েকটা সাবজেক্ট আমাকে আপডেট করেছে, যে সোর্সগুলো ইচ্ছাকৃতভাবে যারা আমাকে অবহিত করেছে তারা আর্মির ইউনিফর্ম পরে এখনো চাকরি করে। তাদেরকে আমি বিপদে ফেলতে চাই না, যারা কন্টিনিউয়াসলি যোগাযোগগুলো রক্ষা করে। পুলিশের বেশ কিছু দেশপ্রেমিক যারা আমার সাথে সরাসরি কমিউনিকেট করে, কোনো এক সময় তাদের নাম চলে আসবে আমার টিভি স্ক্রিনে, আমি দেখাবো যখন বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। সাবজেক্টটা কি করছে ওয়াকার? শিরিন শারমিন, স্পিকার শিরিন শারমিনকে সে বাংলাদেশে রেখেছে একটা উদ্দেশ্যে। যেই মুহূর্তে সবকিছু বিয়ন্ড কন্ট্রোল যাবে, অর্থাৎ নিয়ন্ত্রণের বাইরে যাবে, তার প্ল্যান শিরিন শারমিনকে দিয়ে এবং চুপ্পুকে দিয়ে অন্তর্বর্তী সরকারকে টপল করবে। কারণ একটা জায়গায় সে ধরে রেখেছে, বাংলাদেশের পুরনো কনস্টিটিউশনে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো জায়গা নাই, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অপশন নাই। তো তারা শিরিন শারমিনকে লালন পালন করে রেখেছে। দর্শকবৃন্দ, আমি আজকের যে কথাটা বলছি, গত সপ্তাহে পরিস্থিতিটা এমন ছিল, শিরিন শারমিন ক্যান্টনমেন্টের ভিতরে একটা পার্কে ঘুরতে গিয়েছে, একটা পার্কে ঘুরতে গিয়েছে, তাকে অ্যাকম্পেইন করেছে ওয়াকারের বাসার লোকজন। এখন একটা বিষয় আপনাদেরকে অনেকে বলবে যে তো মিল্টন গুজব তৈরি করছে। দর্শকবৃন্দ, একটা সাবজেক্ট গুজব তৈরি আমি করছি। জেনারেল ওয়াকার যখন রাওয়া ক্লাবে মন্তব্য করতে যাচ্ছিল, ওখানে রয়ের বেশ কিছু লোকজন ছিল, ওখানে হিন্দুস্তান টাইমস এবং ভারতীয় মিডিয়ার কিছু লোকজন ছিল। আপনারা কি জানেন যে জেনারেল ওয়াকার জানতেন যে বক্তব্যের পরপরই এটা ভারতের মিডিয়া পিক করবে এবং ভারতে এটাকে কিভাবে পোর্ট্রেট করা হবে? ওয়াকার সেটা জানতো। এবং আরো একটা কথা, ওয়াকার সুযোগ বুঝে দেশের পরিস্থিতি এমন ভাবে ব্যাখ্যা করে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গেলেন। দেশের পরিস্থিতি এত খারাপ, উনি আর নিয়ন্ত্রণ করতে পারছে না, হি হ্যাড এনাফ। এই জন্য দেশের এই পরিস্থিতিতে নপুংসকের মতো, তাহলে হলো না সে পালায় গেল দেশ থেকে? না, সে পালায় যায় নাই। ওখানে কেন গেছে জানেন? ওখানে ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং ভারতীয় রয়ের সিনিয়র অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে, এই মুহূর্তে তারা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। ওয়াকার ওখানে গেছে,
বৈঠক করা হচ্ছে। আরো একটা কথা, এখন আপনারা আমাকে বলবেন, যে ওয়াকার বেডরুমে বিক্রম মিশ্রিকে বসাইয়া মিটিং করতে পারে, সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়ে কথাটা বলবে কেন? আপনার মনে হচ্ছে না বেডরুমে গিয়া তার বউয়ের জায়গায় মিস্ত্রিরে বসাইয়া সে সেই থেকে আজ পর্যন্ত যেই গালিগালাজ গুলো শুনতেছে, একটু বোধহয় টায়ার্ড হয়েছে, তার হার্টের মধ্যে একটু সমস্যা হয়েছে। জেকব মিল্টনকে একটু থামানো জরুরি হয়ে পড়ছে। আবার অনলাইনে আমার মতো আরো 2-4 জন আছে, তার জন্য সবসময় কামান ডাকতে থাকে। তো কয়েকজনের কামানের গোলা সে সহ্য করবে? একটু আফ্রিকায় গেছে। আফ্রিকায় গেছে আরো একটা কারণে, একটা অজুহাত তৈরি করলো, ওখানে গেছে কন্টিনজেন্টের জন্য। আপনারা আমাকে একটা কথার জবাব দেন, যেখানে দেশের জরুরি অবস্থার মতো একটা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো পজিশনে নাই, তার নিজের ব্যাখ্যায় মিলিটারিকে পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, বিডিআর এর অফিসাররা হচ্ছে আর্মির অফিসার, সেক্ষেত্রে সে 3 দিনের সফরে যাবে আফ্রিকায়। অর্থাৎ কি জানেন, দেশের পরিস্থিতির চেয়ে তার কাছে ইম্পর্টেন্ট হলো আফ্রিকায় গিয়ে একটা ক্লিনিকের উদ্বোধন করা। আর কখন? এমন একটা মুহূর্তে উনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভিজিট করতে গেলেন, যেই মুহূর্তে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র লোকজনরা ওখানে, ভারতের সিনিয়র আর্মি অফিসিয়ালরা ওখানে, ঠিক ওই মুহূর্তে ওয়াকারকে ওখানে যেতে হবে। দর্শকবৃন্দ, 2-2 4 মেলানোর দায়িত্ব আপনার। আমি আপনাদেরকে সিনারিও বলছি। এবং আরো একটা কথা আমি বলেছি, বঙ্গভবনে কমপ্লিট ইমিউনিটি থাকে, ওখানে পুলিশরা চেক করতে যায় না। আপনাদের মনে আছে তো, বিচারপতি সত্তার যখন বিএনপির প্রেসিডেন্ট, তখন কোন মন্ত্রীর বাসার থেকে কোথাকার ছাত্র দলের, যুব দলের হাইজাকারদের অ্যারেস্ট করা হয়েছে। এরশাদ সাহেব একটা অজুহাত তৈরি করছিল না? খেয়াল আছে? কিন্তু একটা কথা, আজকে ওয়াকারুজ্জামান বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভিতরে যেভাবে লোক 626 জনকে রেখেছিল, এখন অত্যন্ত যত্নের সাথে শিরিন শারমিনকে ওখানে খুব ভালোভাবে রেখেছে একটা কারণে, যদি শিরিন শারমিনকে ব্যবহার করা যায়। কেন যায়? ভারত ওয়াকারকে সাপোর্ট করছে, শিরিন শারমিনকে সাপোর্ট করছে, চুপ্পুকে সাপোর্ট করছে, আর বিপরীতে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকালকে আওয়ামী লীগের একেবারে বঙ্গবন্ধু ফ্যামিলির এক সদস্যের মুখের কথা, আরে ডক্টর ইউনূস সাহেব ইনএফেক্টিভলি, উনি তো ইনএফেক্টিভ, এই লোকটা কিছুই করতেছে না, এই লোকটা হোপড়ি, এই লোকটা বাজে, ডক্টর ইউনূসকে গালি দিচ্ছিলেন। আমি অনেকক্ষণ তার কথা শোনার পরে তার মুখের দিকে তাকাই আমি একটা কথা বললাম। আমি তাকে একটা উদাহরণ দিয়েছিলাম দর্শকবৃন্দ, সেটা কি জানেন? আমি একসময় মেসি নামে আমেরিকা একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটা ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমাকে একটা জায়গায় পোস্টিং করা হলো, যেখানে কালোরা আমাকে পছন্দ করতো না, যে ব্লাডি বাংলাদেশি, হাউ হি বিকাম ডিরেক্টর অফ অপারেশন, আমাকে পছন্দ করতো না। ইন্ডিয়ানরা পছন্দ করতো না, হাউ এ ব্লাডি বাংলাদেশি বিকাম ডিরেক্টর অফ অপারেশন। পাকিস্তানিরা পছন্দ করতো না, হোয়াই এ ব্লাডি বাংলাদেশি গাই বিকাম এ ডিরেক্টর অফ অপারেশন। সাদারা তো আমাকে পছন্দ করতো না, এই কালার্ড একটা লোক কেন ডিরেক্টর অফ অপারেশন হইলো। আমি এই গল্পটা কেন শোনাচ্ছি জানেন? আমাকে পাঠানো হলো $1.9 বিলিয়ন একটা স্টোরের ডিরেক্টর অফ অপারেশন করে। স্টোরটার নাম মেসিস এবং স্টোরটার লোকেশন ছিল রুজভেল্ট ফিল্ড মল, মেসিস, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক। আমি যখন ওখানে গেলাম, আমি ওখানে যাওয়ার পরে কয়েকটা জিনিস দেখলাম। কি দেখলাম জানেন? আমাকে ইগনোর করা হচ্ছে, অথচ মাই পজিশন is the mother of the store, senior position of the store, director of operation. আমাকে ইজ্জত দিচ্ছে না, আমাকে উত্তর দক্ষিণ দেখাচ্ছে। এখন আমি একা একা চারিদিকে ঘুরতাম, আর একা একা আমি চিন্তা করতাম যে আমি যদি আমার বসকে ফোন করে বলি যে আমার কথা কেউ শুনতেছে না, তাহলে কি হলো জানেন? আই এম ডিসকোয়ালিফাইড, আই এম নট এ গুড ম্যানেজার। আর আমি যদি কাউকে বলি অমুকে আমাকে ইগনোর করতেছে, অমুকে এটা করতেছে, অমুককে দিয়ে আমি কাজ করাইতে পারতেছি না, দেন আই এম নট কোয়ালিফাইড ফর দ্য পজিশন। তখন টম হপকিন্সের একটা কথা আমার মনে পড়লো। টম হপকিন্স একটা কথা বলছে, ইফ ইউ ফেল ইনটু দিস টাইপ অফ সিচুয়েশন, ওয়াচ কেয়ারফুলি এভরিথিং, ওয়াচ কেয়ারফুলি, absorb everything, learn the pattern of the ignorance, and find your strength, inner strength, and try to stand on your feet and try to coordinate the people who are loyal to you.
এখন আমি ওখানে কি করছিলাম আমার এখনো মনে আছে। সাদারা আমাকে পছন্দ করতো না, গে লেসবিয়ানরা আমারে পছন্দ করতো না, কারণ আমি গে লেসবিয়ান পছন্দ করতাম না, এটা কুইন সেন্টার মল থেকে তারা জানতো। কিন্তু একটা কাজ আমি করেছি, ধীরে ধীরে 3 মাস 4 মাস 6 মাস 8 মাসের ভিতরে আমি স্টোরের পুরো গ্রিপ নিয়ে নিলাম। কেন জানেন? ধীরে ধীরে আমাকে ম্যানেজ করতে হয়েছে। যারা আমাকে পছন্দ করতো না তাদের সাথেও আমি কাজ করে ধীরে ধীরে আমি আমার এফেক্টিভনেস ধীরে ধীরে তাদের ভিতরে ঢুকালাম। আমার কোয়ালিটি দিয়ে আমি ধীরে ধীরে আই বিকাম ওয়ান অফ দ্য সাকসেসফুল সিনিয়র ম্যানেজার ফ্রম এসিস। এখন এই উদাহরণটা কেন দিলাম? আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো দুঃস্বপ্নেও আমার সাথে তুলনা করি না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য পাইওনিয়ার, এ গাই উইথ এ হাই রিগার্ডস ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যখন দেশে গিয়েছেন, আপনারা একটা কথা মনে রাখেন, উনি ফ্রান্স থেকে বাংলাদেশে গেলেন, প্যারিস থেকে। বাংলাদেশে যাওয়ার পরে ওনার চারিদিকে বসায় দেওয়া হলো ওয়াকারের লোকজন, ভারতীয় লোকজন, আওয়ামী লীগের লোকজন, তল্পি বাহক যারা হাসিনার পা চেটে জীবন চালিয়েছে তাদেরকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে ঢোকার সাথে সাথে সে যদি বলে এ আমার কথা শোনে না, এরে বাদ দাও, ওরে বাদ দাও, ওরে বাদ দাও, how does it look like? Then ডক্টর মোহাম্মদ ইউনূস ওখানে বসে একটা জিনিস বলতে পারতো, বা লোকজন তখন পয়েন্ট আউট করতো ওনার কাছে সবই খারাপ, উনি কারোর সাথে কাজ করতে পারে না, হি ইজ নট এ টিম প্লেয়ার, হি ইজ নট এফেক্টিভ ম্যানেজার, হি ক্যান নট ওয়ার্ক এফেক্টিভলি উইদিন দ্য ইমার্জেন্সি। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কাজ করেছে, কি জানেন? জাহান্নামের মধ্যে থেকে চেষ্টা করছে ওখান থেকে ভালো কিছু পিক করে টোটাল কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা ভালো দিক তৈরি করার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে যদি উনি বলতো আমি স্টিম রোলার চালাবো, আমাকে একজনে বলছে ওনার একটা স্টিম রোলার চালানোর পজিশন ছিল, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন তখন ক্ষমতায়, উনি পারতেন বাংলাদেশে ঢুকেই ওয়াকারকে স্যাক করতে পারতেন, বিমান ও নৌবাহিনীর প্রধানকে স্যাক করে চুপকে লাথি মেরে ওখান থেকে বের করে পুরা ক্ষমতাটাকে কনসলিডেট করতে পারতেন। এখন আরো একটা কথা, আমার ব্রেন দিয়ে কেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাজ করতে যাব? উনি যদি ওটা তখন না করে থাকেন, হি হ্যাজ হিজ প্ল্যান, হি হ্যাজ হিজ পয়েন্ট। এখন আপনারা অনেকে ব্রেন দিয়ে চিন্তা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেন যখন ক্ষমতায় ছিল সবই তো তার ফেভারে ছিল, কেন ওয়াকারকে নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে লাথি মেরে বের করে দিয়ে চুপ্পুকে ঘাট ধরে ওখান থেকে বের করে দিয়ে কেন এটা করে না? কয়েকটা কারণে। এখন কারণগুলো কি এটা ডক্টর ইউনূস বলতে পারবে, কিন্তু একটা জিনিস আমি জানি, কোন একটা দেশকে ম্যানেজ করতে গেলে কোন একটা একজন অ্যাডমিনিস্ট্রেটর ওই দেশে ঢুকেই বলতে পারে না গেট দ্য ফাক আউট, আই এম টেকিং ইট ওভার, এই কথা বলতে পারে না। যার যার পজিশন থেকে তাকে চালাতে হবে। কিন্তু একটা কথা আপনাদের সবার মনে রাখতে হবে, বিএনপি তাকে কোঅপারেট করে নাই, আওয়ামী লীগ তাকে তো কোঅপারেটের প্রশ্নই আসে না, ইভেন দ্যাট জামাত ইসলামী পর্যন্ত তাকে কোঅপারেট করে না, ইন এ সেন্স যেভাবে কোঅপারেট করলে উনি এফেক্টিভলি রুল করতে পারবেন সেটা করে না। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় যে কথাটা বারবার বলেছিলাম সেটা হচ্ছে এই, দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখবেন, জেনারেল ওয়াকার দেশদ্রোহীর মতো একটা বক্তব্য দিলেন, বিএনপি থেকে কোনো মন্তব্য নাই, কিন্তু বিএনপি থেকে কয়েকটা বিএনপির মহাসচিব তার কথাবার্তা শুনবেন, এর মধ্যে শুনেন বিএনপির মহাসচিব ওয়াকারকে সমর্থন বাদ দিয়ে তার মুখ থেকে কি কথা বের হয় শুনেন। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। শুনেছেন? উনি তখন মুজিব কান্না কাঁদছে, উনি তখন মুজিব কান্না কাঁদছে, উনি তখন মোদির কান্না কাঁদছে, উনি তখন ভারতের প্রেমে পাগল, উদ্বেগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যায়, যে বলে যে আপনারা যা বলেন আপনার সাথে আমরা একমত, যা বলে আপনার সাথে আমরা একমত। ওখান থেকে বেরিয়ে যায়, সাংবাদিকদের সামনে কথা বলতে যায়, গিয়ে বলে না ওনার সাথে আমাদের কোনো ক্ষেত্রে মতামত হয় না, ওনার সাথে আমরা এই কথা বলি না, মিথ্যা কথা। অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের সাথে গিয়ে তারা বলে সব ঠিকঠাক আছে। এটা শুধু বিএনপি না, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ওখানে গিয়ে এক কথা বলে সামনাসামনি।
ওখান থেকে ঘুরে যে মুহূর্তে ওনার যমুনা থেকে বেরিয়ে আসে বা আলাপ আলোচনা থেকে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে ঠান্ডা মাথায় বলে না ওনার সাথে আমাদের এই কথা হয় না। ডক্টর ইউনূস বিরক্ত হয়ে এক সময় বলেছে ওকে আপনারা যে যা বলেছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেব। এখন আমি কি ঠান্ডা মাথায় বলতে পারি ডক্টর ইউনূসকে বিএনপি কোঅপারেট করে না, এখনো করছে না? জামাত ইসলামী কোঅপারেশনের নামে যেটা করছে তাতে ওয়াকার প্রীতি বেশি করছে, ইউনূসের সাথে এফেক্টিভলি কাজ কম করছে। আমি কি ঠান্ডা মাথায় কথাটা বলতে পারি? জামাতে ইসলামী এই মুহূর্তে না, শুধু জামাতে ইসলামী ভারত বিভাজনের সময় এই ভুলটা করেছে, পাকিস্তান বিভাজনের সময় এই কাজটা করেছে, আজও এই জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে জামাতে ইসলামী এখন সেম একই ভুল করছে। তারা জেনারেল ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য জেনারেল ওয়াকারের হাতকে শক্তিশালী করছে এই চিন্তা করে যে ওয়াকার ক্যান বিকাম দ্য সেভিয়ার এন্ড থ্রু ওয়াকার দে ক্যান ফর্ম এ গভর্নমেন্ট। হোয়াট ইজ সিলি পার্ট? আমাকে একজন সে বলছে ভাই ওয়াকার তো মার্শাল ল দিয়ে দেবে। আমি বলছি ইন্ডিয়ার সমর্থনে, ইন্ডিয়ার মতো একটা মেকি হারামজাদা নেরি কুত্তাদের সমর্থনে পৃথিবীর কোথাও যদি কেউ মার্শাল ল দেয় ওই মার্শাল ল 72 ঘন্টা টিকবে না, একটা কারণে বাংলাদেশকে ফাইন্যান্সিয়ালি রান করার মতো গুড ইন্ডিয়ার আছে, ক্যাপাসিটি ইন্ডিয়ার আছে। ওয়াকার কি বলদ? ওয়াকার গলায় ধরে দেবে যদি ইন্ডিয়ার প্ররোচনায় সে বাংলাদেশে মার্শাল ল দেয়, পৃথিবীর কোথাও থেকে তাকে সাপোর্ট করা হবে না। দর্শকবৃন্দ এ ধরনের রিউমার আপনাদেরকে কে দেয়? ভারতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি একটা কাজ করেছে এরশাদের সময় থেকে, যেই মুহূর্তে দেখেছে তাদের হালুয়া রুটির ভাগ কম, আর্মিকে বলেছে সে ক্ষমতা নাও, প্রত্যেকটা মুহূর্তে এই কাজগুলো করেছে। এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেভাবে বলা হয়েছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, ইন্ডিয়া বিএনপি কে আমি কখনো পারি নাই তারা ভারতের ইনকারশন নিয়ে, ইনফিলট্রেশন নিয়ে তাদেরকে আমি কখনোই তাদেরকে দেখি নাই তাদের এগুলো নিয়ে কথা বলতে। দর্শকবৃন্দ আমি হাসিনা যখন ক্ষমতায় ভারতীয় সোলজাররা যে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে ঢুকে তাদের অপতৎপরতা চালাচ্ছে, এই সাবজেক্টটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলছি তা কিন্তু না। আমি এটা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে বহুবার তুলেছি, আপনাদের একটা ক্লিপ আপনাদেরকে আমি মনে করিয়ে দেই। Matt, how are you? My name is Jacob Milton. I'm representing. I'm good. Thanks for asking. No one ever does that. Thank you. Okay. Most of your colleagues don't care about my underlying feelings up here. They're quite indifferent to them. In fact, we all do. I would not. Of course, the feeling is not mutual. I care about all of your we all underlying Matt, status. so far about 1,000 people are being slaughtered, and another 1,000, 2,000 people become the victim of enforced disappearance by the government forces in Bangladesh. Also, there is a eyewitness news and my reporter in the border. There is infiltration of Indian forces and Humvees military vehicle inside Bangladesh, aiding Bangladesh police, RAV, and BGB in enforced killing and enforced disappearance, extrajudicial killing and enforced disappearance. Other than general awareness, other than general concern of America, does America has any plan to take the side of Bangladeshi people to protect them, protect their right? So, as I just said, we condemn all acts of violence, and we condemn acts of violence no matter who they are perpetrated by or perpetrated against. And so, of course, we stand with the Bangladeshi people. We support freedom of assembly. We support peaceful protests. But when it comes to acts of violence, whether they be committed by people conducting protests or by government authorities, we condemn them in all. দর্শকবৃন্দ আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি যখন ইনফিলট্রেশনের কথা বলেছি ওয়াকার কিন্তু তখন আর্মি চিফ। আমি যখন এগুলো নিয়ে স্টেট ডিপার্টমেন্টে কথাবার্তা বলেছি ওয়াকার ওখানে বসে মিসকি হেসেছে। হাসিনা শেখ কি করেছে জানেন? পুরুষ বেশ আরাফাতকে দিয়ে আমাকে গালি দিয়েছে, বলেছে ম্যাথিউ মিলার আমাকে পাত্তাই দেয় না, ম্যাথিউ মিলার আমাকে পারে তো স্টেট ডিপার্টমেন্ট থেকে বের করে দেয়। খেয়াল আছে? আমার এই কথাগুলো সময়গুলোর কথা আমার পুরোপুরি মনে আছে। এখন আজকের অনেকে আমাকে বলে যে গো ভাই স্টেট ডিপার্টমেন্টে যাও, ওয়াকার সম্পর্কে কথা বলা শুরু করেন। আমিও চিন্তা করি যাব, কিন্তু একটা কথা, মানুষকে সময় দিতে হয়, মানুষকে তার মানসিকভাবে পরিবর্তনের কিছু সময় মানুষকে দিতে হয়। আমি বারবার সুযোগ দেওয়ার পক্ষে,
যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু করতে পারি কিনা। ওয়াকারের এই বক্তব্যের জন্য ভারতীয় মিডিয়া এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে জঙ্গিদের দ্বারা উনি পরিচালিত। উনি বলছে উনি একজন বিস্ট্যান্ডার, রাস্তার পাশে দাঁড়াইয়া লোকজনের দিকে তাকায় তাকায় যুদ্ধ দেখতেছে, কিন্তু দেশকে সাজানো গুছানোর পক্ষে ওনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। এই কথাগুলো কে বলেছে? জেনারেল ওয়াকার বলেছে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট জেনারেল ওয়াকারের প্রতিটা শব্দ জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এমন ভাবে ব্যবহার করেছে যে জেনারেল ওয়াকার পারে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, ওয়ারাস জেনারেল ওয়াকার ওখানে বসে আছে শুধু 2-3টা স্বার্থ আদায়ের জন্য, ভারতের কল্যাণ, শেখ ফ্যামিলির পুনর্বাসন এবং আওয়ামী লীগের পুনর্বাসন এবং তার নিজের পাছা বাঁচানো। এর বাইরে জেনারেল ওয়াকারের আর কোনো টার্গেট নাই। জেনারেল ওয়াকার বারবার বলে আমার কোনো অ্যাম্বিশন নাই। যেই লোক যদি গতানুগতিক হইতে তার যদি আর্মিতে প্রমোশন হতো, সে বড়জোর ক্যাপ্টেন থেকে মেজর, লেফটেন্যান্ট কর্নেলও হতো না, কারণ লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা জেনারেল ওয়াকারের নাই। সেখান থেকে তাকে জেনারেল বানানো হয়েছে, আর্মি চিফ বানানো হয়েছে। এরপরে তোমার অ্যাম্বিশন আছে? তুমি বলবা যে তোমার অ্যাম্বিশন আছে? তোমার মতো ছাগল তার আবার অ্যাম্বিশন নিয়ে কি হবে? হাসিনা মাগির বোর্ড বিয়ে না করলে তুমি এখনো কোনো মেজর হয়ে বিডিআর এ চাকরি করে 2 পয়সা কামাই করে তুমি রিটায়ারমেন্টে যাইতে মিয়া। আমার একজনের কথা মনে আছে, সিলেটের এক ভদ্রলোক ছিল যার নাম ছিল জেনারেল সফি আহমেদ চৌধুরী। ওনার এক ভাই ছিল আলাউদ্দিন চৌধুরী। তো বারবার কথায় কথা বলতো, শান্তি গরম করিও না বাসনা, কথায় কথা বলতো আলাউদ্দিন চৌধুরী। আলাউদ্দিন চৌধুরী সফি আহমেদ চৌধুরী ব্যক্তি জীবনে বলছে, আমার ভাই ওরে কোন জায়গায় এত ভাবে চেষ্টা করলাম, ওরে একটু কর্মঠ বানাইয়া কোনোভাবে ওটাকে কি বলে, কোনোভাবে ওর যদি একটু প্রমোশন হয় না। কেন হয় না জানেন? যোগ্যতা ছিল না। তো আমি মেজর আলাউদ্দিনের কথা কখনো কখনো চিন্তা করি, কারণ মেজর আলাউদ্দিন এবং জেনারেল ওয়াকার এরা সেম জায়গার তৈরি, এদের চরিত্র একরকম। এরা কোনোদিন নিজের থেকে লিডারশিপ কোয়ালিটি কামদে নিয়ে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা রাখে না। যেহেতু যোগ্যতা রাখে না, তাদের দরকার কি জানেন? হাসিনা দরকার, হাসিনার কাজিন দরকার। তো তারা কি করে? ওর মতো লোককে সামনে উঠিয়ে দেয়। আরো একটা কথা দেশবাসী, একটা ষড়যন্ত্রের কথা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, জেনারেল ওয়াকার এবং ভারতীয়দের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং হাসিনা মাগির ষড়যন্ত্র মোটেও থেমে নাই। দর্শকবৃন্দ এবং ছাত্র জনতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটা কথা বলছি। শিরিন শারমিন এখন জেনারেল ওয়াকারের হেফাজতে, সে তুরুপের তাস হিসাবে শিরিন শারমিনকে সেনানিবাসে অতিথি করে রেখেছে। মাঝে মাঝে তাকে সেনা সদরের গাড়িতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় চুপ্পুর সাথে একান্তে বৈঠকের জন্য, এবং চুপ্পুর সাথে শিরিন শারমিন যখন বৈঠক করতে যায়, ভারত থেকে হাসিনা মাগিকে কানেক্ট করা হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমি কথায় কথায় বলতাম যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি, কথাটা কেন বলতাম জানেন? দর্শকবৃন্দ, আপনারা আমার কাছ থেকে ভদ্র ভাষার কথা বলেন, আপনাদেরকে আমি একটা কথা বলি। একটা দেশের জাতিসংঘ বলেছে 1400 মানুষকে স্লটার করছে শুধু জুলাই আগস্টে, তারপর আপনারা আমাকে বলছে আমি যদি বলি রক্ত পিপাসু খুনি, এখন আপনারা আমার কাছ থেকে সুশ্রী ভাষা আশা করবেন। ভাই, সুশ্রী ভাষা বলার মতো অনলাইনে লোকজনের অভাব নাই। যারা আমার কাছ থেকে সুশ্রী ভাষা আশা করে, আমি তাদেরকে বলবো অনলাইনে বহু লোকজন আছে। ভাইরে, আমি দেশের স্বার্থে ততদিন পর্যন্ত আমার মুখ থেকে গালি শুনবেন যতদিন পর্যন্ত বাংলাদেশ সেফ না হবে, বাংলাদেশের সুরক্ষা না হবে, বাংলাদেশ স্থিতিশীল না হবে। দর্শকবৃন্দ, এসব ষড়যন্ত্রের মুখে আমি নিশ্চিত থাকতে পারি না। সেনাপ্রধানের মতো বেঈমান যখন সেনা সদরে বসে বসে লোকজনকে নিয়ন্ত্রণ করে, ম্যানিপুলেট করে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করে, তখন আমি আর ভদ্র থাকতে পারি না। এবং এই ভদ্রতার মূল্য আমার কাছে জিরো। যেখানে আমার দেশ রসাতলে যাচ্ছে, সেখানে আমি বসে বসে আপনাদেরকে ভদ্রতা দেখাবো, ভদ্রতা বলি দেখাবো। আমি চেষ্টা করে দেখেছি, আমি পারি না। দর্শকবৃন্দ, একের পর এক আমি যখন দেখি যে আমাদের দেশের সেনাপ্রধানের বক্তব্য যেদিন দিয়েছে, অনেকে বলেছে জেকব ভাই আপনি শুধু সেনাপ্রধানকে নিয়েই কথা বলেন। একটা কারণ বাংলাদেশের বর্তমান ক্যান্সারটার নাম ওয়াকারুজ্জামান। বাংলাদেশের ব্রেইনে, হার্টে একটা ক্যান্সার,
ওই ক্যান্সারটার নাম ওয়াকারুজ্জামান। আমাকে যদি কেউ বলে other than ওয়াকার there is some other cancer, yes there is some other cancer, কিন্তু ওই ওয়াকারকে যদি এখান থেকে সরানো হয়, চুপ্পুকে যদি এখান থেকে সরানো হয়, নৌবাহিনীর বিমান বাহিনীর প্রধানকে যদি সরানো হয়, আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি, বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রত্যেকটা জায়গায় সামরিক এবং বেসামরিক প্রত্যেকটা ডিপার্টমেন্টের 3টা লেয়ারকে সরাতে হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কারণ 3টা লেয়ারে রয়েছে ভারতীয়রা, 3টা লেয়ারে রয়েছে আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা, 3টা লেয়ারে রয়েছে রয়্যাল লোকজন, ভারতের নিযুক্ত। এদেরকে যে কোনো মূল্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরাতে ব্যর্থ হন, তাইলে আমাদের স্বপ্নই থেকে যাবে। আমরা আবার ডিস্ট্রাকশনের মধ্যে যাব, আবার গণহত্যার ভিতরে পড়ব। দর্শকবৃন্দ, আজকের এটাই ছিল আমার শো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আফ্রিকান রিপাবলিকে জেনারেল ওয়াকার এজন্য যায় নাই যে ওখানে একটা ক্লিনিক উদ্বোধন করবে, নট নেসেসারিলি সে ওখানে গিয়েছে, ভারতীয় অফিসিয়ালরা ওখানে আছে। এখন এটা শুধু আমার কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে না, আপনারা একটু গুগল করে দেখেন ভারতের কোন কোন অফিসিয়ালরা এখন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে। এবং আরো একটা কথা আপনারা জানলে অবাক হবে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ভারতীয় সৈন্যরাও আছে অ্যাজ এ পিস কিপার। খুব ভালো জায়গা, মক্ষম জায়গা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। এবং আরো একটা কথা, শিরিন শারমিন এই মুহূর্তে সেনানিবাসে আছে এবং ওখান থেকে তাকে ভ্যাকেশনের জন্য বঙ্গভবনে আনা হয়। এবং বঙ্গভবনে শিরিন শারমিন যখন আসে, বঙ্গভবনে বসে শিরিন শারমিন, চুপ্পু এবং হাসিনা মাগি একত্রে ফোনের কথাবার্তা, আলাপ আলোচনা সবকিছু ওখানে বসে হয়। এবং আপনারা বলবেন বাংলাদেশে এটা যদি হয় তাহলে এনটিএমসি কি করে? ওয়াকারের নিয়ন্ত্রণে, ওয়াকার এটাকে নিয়ন্ত্রণ করছে, ওয়াকারের নিয়ন্ত্রণে এই কাজগুলো হচ্ছে। দর্শকবৃন্দ, ব্ল্যাটান্টলি আমি এই কথাগুলো আপনাকে বললাম একটা মাত্র কারণের জন্য, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে আমাকে একজন বলেছে ওয়াকারের বিষয়ে আপনি শিওর হয়ে কিভাবে এই কথাগুলো বলেন। দর্শকবৃন্দ, ঠান্ডা মাথায় আপনাকে আমি বলি, একজন আমার প্রিয় রাইটার, বইটার আমার একটা প্রিয় বইটার নাম 100 Years of Solitude এবং বইয়ের লেখক হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। উনি একটা কথা বলছে, ইউ মে ফাইন্ড ইভেন অ্যান অ্যাঞ্জেল উইদিন হেল, অর্থাৎ জাহান্নামের মধ্যে আপনি দু একজন ফেরেশতা খুঁজে পাইবেন, ভালো মানুষ খুঁজে পাইবেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি জানেন, ওয়াকারের পাশাপাশি 2-1জন আফসার আছে চোখ কান মুখ বুঝে অপেক্ষা করছে দেশের ভালো অবস্থা কবে আসবে। তাদের মন ভালো, তারা কোনো পরিবর্তন আনতে পারছে না, জিসান নাসার করে যাচ্ছে, কিন্তু জীবনের রিস্ক নিয়ে তারা কিছু তথ্য ডানে বায় দিয়ে দেয় যে পরিস্থিতি কোথায় কি হচ্ছে। বঙ্গভবনে এমন 2-1জন আছে যারা বলে দেয় স্যার এটা হইতেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা মায়ের সুসন্তান, তারা বাংলা মায়ের দামাল সন্তান, তাদের জন্যই হয়তো বাংলাদেশ একসময় টিকে যাবে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আজকের আরো একটা কথা, আমার শোয়ের শেষে আমি কারার ওই লৌহ কপাটের বদলে আমি অন্য একটা সং আমি অ্যাড করেছি। এটা সম্পর্কে আপনাদের মতামত আমি আশা করব আপনারা মতামতটা দিলে এটা নিয়ে আমি আগামী শুক্রবার দিন এটার উপরে আমি মন্তব্য করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, জ্যাকব মিল্টন আপনারা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলেছেন এবং শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে সেনাপ্রধান একটা নতুন ধরনের একটা চক্রান্ত করার চেষ্টা করেছে, সেটা স্পষ্ট করেছেন। যত চক্রান্ত করা হোক, আশা করি কোনো চক্রান্ত সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ সজাগ আছে। যার প্রিয় দর্শক, আর জন্য শুনেছে, শুনে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।